আদিবাসী শব্দটা আমরা ব্যবহার করতে পারতাম না, সরকারিভাবে হচ্ছে একটা নিষেধাজ্ঞা ছিল। এই যে বৈচিত্র্যময় সংস্কৃতি, আপনি যদি এই বৈচিত্র্যতাকে যদি আপনি স্বীকার না করেন তাহলে আপনার পক্ষে রেইনবো নেশন প্রতিষ্ঠা করা সম্ভব না। আজ অবধি হচ্ছে আমরা সেই 22,000 যে আবেদন, 22,000-এর অধিক, আমরা তারপর ধরে নিচ্ছি 22,000, এই 22,000 আবেদন কিন্তু এখনও পর্যন্ত আমি মনে করি হচ্ছে ভান্ডিলের মধ্যে রয়ে গেছে। এবং তিনটা ওয়ার্ড মিলে হচ্ছে একজন নারী, তো বাহ্যিকভাবে দেখে মনে হবে হচ্ছে নারী খুবই এম্পাওয়ার্ড, তিনটা ওয়ার্ড তার আন্ডারে। হ্যাঁ, কিন্তু যেটা প্রকৃত সত্য এবং খুব দুর্বল একটা দিক, সেটা হচ্ছে আসলে নারীর এখানে কোনো ক্ষমতার জায়গা নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ঘৃণার একটা যে বিস্ফোরণ, যেটা সেটা হচ্ছে আপনার 24শে গণ অভ্যুত্থানের পরেই হচ্ছে আরও বেশি চোখে মানে একদম আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার মতো হচ্ছে, হ্যাঁ, দৃশ্যমান বেশি হলো। নৃবৈজ্ঞানিক ভাষা গবেষণা ছাড়া আর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কোনো বড় ধরনের উদ্যোগ গ্রহণ করেছে? তির্যকে আজ আমাদের অতিথি স্থানীয় সরকার সংস্কার কমিশনের সদস্য এবং মানবাধিকার কর্মী ইলিরা দেওয়ান। ইলিরা দেওয়ান, আপনাকে চর্চায় স্বাগত। আপনাকেও ধন্যবাদ। আজ আন্তর্জাতিক আদিবাসী দিবস। আদিবাসী দিবসের শুভেচ্ছা প্রথমেই। আমরা এই যে প্রতি বছর আমরা আসলে হচ্ছে একটা দিবস পালন করি, এটা কতটা আনুষ্ঠানিকতা আর কতটা এই যে প্রত্যয়গুলো আমরা ঘোষণা করি, এবারও ঘোষণা হয়েছে, প্রত্যয় ঘোষণা, এই প্রত্যয় আসলে কতটুকু বাস্তবের দিকে আমরা এগিয়ে নিতে চেষ্টা করি, আমাদের রাষ্ট্রের তরফ থেকে আসলে কি হয়? ধন্যবাদ আপনাকে, আজকের আদিবাসী দিবসের শুভেচ্ছা আপনাকেও। আমরা প্রতি বছরই করে যাচ্ছি, আজকে 1994 থেকে হচ্ছে এই দিবস ঘোষিত হয়েছে, তখন থেকে হচ্ছে আমরা পালন করার চেষ্টা করে যাই। প্রতি বছর বিভিন্ন ধরনের যে প্রত্যয়ের কথা বলছেন, অনেক কিছু আদিবাসী অধিকার নিয়ে কথা বলা হয়, কিন্তু হচ্ছে আমরা এত দশক ধরে হচ্ছে যে এই দিবসটি পালিত হচ্ছে, আমরা কিন্তু মানে বাস্তবিক অর্থে সেভাবে কোনো মানে ইতিবাচক দিকটা দেখি না। আপনি তো নিশ্চয়ই জানেন যে বিগত সরকারের আমলে হচ্ছে আদিবাসী শব্দটা আমরা ব্যবহার করতে পারতাম না, সরকারিভাবে হচ্ছে একটা নিষেধাজ্ঞা ছিল, এমনকি আদিবাসী দিবস পালন করতে পারতাম না। আপনি কিন্তু একটা জিনিস লক্ষ্য করেন, সেটা হচ্ছে জাতিসংঘের যে স্থায়ী যে ফোরামে, সেখানে কিন্তু বাংলাদেশ সরকার প্রতি বছর অংশগ্রহণ করছে, হ্যাঁ, এবং তারা বাংলাদেশের অবস্থান তুলে ধরে, কিন্তু দেশে কিন্তু এই আন্তর্জাতিক আদিবাসী দিবসটা তারা পালন করে না, এবং এখানে যে আদিবাসী আছে সেটাও তারা স্বীকার করতো না। তো বর্তমান সরকার আসলো, আমি মনে করি হচ্ছে যেহেতু এই বছর মানে তাদের হাতে হয়তো সময় ছিল না যে আদিবাসী দিবস নিয়ে আলাদা করে ভাবার, আমরা এখনো প্রত্যাশা রাখছি আর কি, হয়তো বা এই দিবসটাকে তারা নিশ্চয়ই সরকারিভাবে পালন করার একটা নিশ্চয় উদ্যোগ নেবে, সেটা মনে করি। আমরা এমনিতে এই সরকারের পিরিয়ডে যেটা আপনি বললেন যে আদিবাসী শব্দ প্রয়োগ নিয়েই এক ধরনের জটিলতা, সংবাদ মাধ্যম থেকে শুরু করে নানান ফোরামে আসলে বিভিন্ন ক্ষেত্রে এটা একটা বাধার মুখেও পড়েছে আগে। এবারের বিএনপি নেতৃত্বাধীন সরকার এবং প্রধানমন্ত্রী তারেক রহমান তার একটি স্পিচে রেইনবো নেশনের কথা বলেছেন, যে সব মত সব সংস্কৃতির মানুষ মিলেই আসলে আমরা বাংলাদেশ। তো সেই জায়গাতে আসলে মানে এই যে রেইনবো নেশন একটা শব্দবন্ধ আমরা শুনলাম, এবং এটা তো একটা ঘোষণাও বটে যে আমরা আসলে কিভাবে আমাদের বহু সংস্কৃতিকে তুলে ধরব, সেই জায়গাতে আসলে আমরা অগ্রসর হচ্ছি কি? আপনার কাছে কি মনে হয়, কতটুকু মানে সম্ভাবনা কতটুকু দেখছেন? এই যে শুরুতে বললাম হচ্ছে সরকার তো মাত্র অল্প কিছুদিন, তো আমাদেরকেও সময় দিতে হবে। তবে আমরা এই যে রেইনবো নেশন, হ্যাঁ, এই রেইনবো নেশন তো হচ্ছে হওয়া উচিত ছিল আরও অনেক আগে। আমরা আমাদেরকে হচ্ছে একথা স্বীকার করতে হবে, এই দেশ হচ্ছে বহুজাতি বহু সংস্কৃতি এবং বহু ভাষার একটা দেশ। এই যে বৈচিত্র্যময় সংস্কৃতি, আপনি যদি এই বৈচিত্র্যতাকে যদি আপনি স্বীকার না করেন তাহলে আপনার পক্ষে রেইনবো নেশন প্রতিষ্ঠা করা সম্ভব না। হয়তো বর্তমান প্রধানমন্ত্রী তার
মানে অনুভব করেছেন বা উপলব্ধি করেছেন দেখে রেনবো নেশনের কথা বলেছেন। তো আমরা এই কারণে হচ্ছে আশাটা জিয়ে রাখছি, এই কারণে যে মাত্র সবে তো তাদের হচ্ছে যাত্রা শুরু হলো, নিশ্চয় তারা হচ্ছে আমাদের যে এই দেশ যে বহুজাতি বহু সংস্কৃতি এবং বহু মানে ভাষার একটা দেশ, এই মানে এই ভোটটাকে তারা সামনে সামনে রেখেই হচ্ছে প্রকৃত অর্থে হচ্ছে একটা যে অন্তর্ভুক্তিমূলক সম্প্রীতির একটা দেশ যে গড়ার যে একটা প্রত্যয় তারা ব্যক্ত করেছে নির্বাচনের আগে, সেটা নিশ্চয়ই তারা বাস্তবায়ন করবে। আমরা সেই সময়টার অপেক্ষায় আছি। আমরা একটু পেছনে ফিরে যাব 1997 হচ্ছে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি হলো এবং তারপরে হচ্ছে বেশ কিছু প্রতিশ্রুতি ছিল সেখানে। সেই প্রতিশ্রুতিগুলো নিয়ে প্রায়ই আমাদের এক ধরনের আলোচনা, এক ধরনের আক্ষেপ আছে যে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন হয়নি। এবং আরও সুনির্দিষ্ট করে যদি বলা যায় যে ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন, সেটা হচ্ছে 1999 সালে গঠন করা হলো। 27 বছর পার হয়ে গেছে এর মধ্যেই। তো এই সময়ের মধ্যে ভূমি নিয়ে যেই বিরোধের কথা বলি, যে ভূমি সংকট যেটা আছে আমার পুরো পাহাড়ি অঞ্চল এবং সমতলেও ক্রাইসিস আছে, পার্বত্য চট্টগ্রাম ধরেও যদি বলি, সেইখানে আসলে কতটুকু অগ্রসর হলো, মানে কোনো ধরনের নিষ্পত্তি? আমরা সম্প্রতি একটা খবর আমরা দেখেছি যে ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনে সাংবাদিকরা গেছেন, যাওয়ার পর প্রধান ফটকে তালা দেখেছেন, ভেতরে কর্মকর্তা কর্মচারী কাউকে তেমন একটা খুঁজে পাননি। তো মানে বিষয়টা কি আসলে কি ক্রিয়া করে, নাকি হচ্ছে এটা জাস্ট একটা দেখানোর জন্য একটা ভবন কিছু একটা বানিয়ে রেখেছে? আপনি তো বললেনই যে হচ্ছে এটা মানে পার্বত্য চুক্তি মোতাবেক হচ্ছে 1999 সালে গঠিত হয় এবং হচ্ছে 2001 সালে হচ্ছে এটা আইনে পরিণত হয়, পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন। তখন থেকে হচ্ছে এটা কার্যক্রম যদি শুরু হয়ে থাকতো প্রকৃত অর্থে, তাহলে আজকে আপনার এই যে 26-27 বছরে, বা আমি যদি ধরে নিলাম 25 বছরও ধরলাম, হ্যাঁ 25 বছর তাদের প্রস্তুতি সবকিছু মিলে 25 বছরে মানে এই যে প্রধান যে সমস্যাগুলো ভূমিকে নিয়ে, যে ভূমিকেন্দ্রিক যে সমস্যাগুলো বিশেষত হচ্ছে পার্বত্য চট্টগ্রামের ক্ষেত্রে, এটা অবশ্যই সমাধান করা যেত। তো সরকারের তরফ থেকে হচ্ছে বারবার বলা হয় সেখানে জনবলের অভাব, হ্যাঁ লজিস্টিক সাপোর্টের অভাব, বাজেটের অভাব, নানান কিছু 25 বছর ধরে সেটা হচ্ছে। তো এই বিষয়গুলো যদি মানে প্রকৃত অর্থে যদি কাজ করত, আপনি দেখেন ভূমি বিরোধ নিষ্পত্তির জন্য কিন্তু কমিশন থেকে আবেদন মানে আহ্বান করা হয়েছিল। ইতিমধ্যে কিন্তু 22,000-এর অধিক হচ্ছে এই ধরনের আবেদন জমা পড়েছে। কিন্তু সেই আবেদনগুলোর মানে যে একটা ক্যাটাগরি ভাগ করা, আপনার এখানে হচ্ছে পাহাড়ি ভার্সাস বাঙালি, আবার বাঙালি ভার্সাস হচ্ছে রাষ্ট্রীয় কোনো সংস্থা, আবার পাহাড়ি ভার্সাস পাহাড়ি বা বাঙালি ভার্সাস বাঙালি, এই ধরনের ক্যাটাগরিগুলো ভাগ করে হচ্ছে এগুলো নিষ্পত্তির একটা উদ্যোগ নেওয়ার দরকার ছিল। কিন্তু আজ অবধি হচ্ছে আমরা সেই 22,000-এর যে আবেদন, 22,000-এর অধিক, আমরা তারপর ধরে নিচ্ছি 22,000, এই 22,000 আবেদন কিন্তু এখনো পর্যন্ত আমি মনে করি হচ্ছে ভান্ডিলের মধ্যে রয়ে গেছে, কারণ অমীমাংসিত, কারণ কার্যক্রমই তো শুরু করতে পারে না। আজকে হচ্ছে ভূমি কমিশন কার্যকর হবে কিভাবে? এ পর্যন্ত হচ্ছে 5 থেকে 6 জন হচ্ছে ভূমি কমিশন চেয়ারম্যান পরিবর্তন হয়েছে। তারপর হচ্ছে আপনার ঠিকমতো তাদের সভাগুলো হয় না। তো কিভাবে সম্ভব? এভাবে তো একটা কমিশনকে প্রকৃততে কার্যকর করতে হলে হচ্ছে গতিশীল করতে হলে সেটার যেমন বাজেট দরকার, লজিস্টিক সাপোর্ট দরকার, জনবল দরকার, ঠিক তেমনিভাবে হচ্ছে আন্তরিকতা দরকার, সরকারের আন্তরিকতা, যে হচ্ছে এই কমিশনের কার্যক্রমকে গতিশীল রাখার জন্য। আন্তরিকতা এলে তো আসলে হচ্ছে যে বাকিগুলো লজিস্টিক্স বা হচ্ছে বাজেট, সেটা তো আসলে আন্তরিকতার সাথেই কানেক্টেড। অনেক সবকিছু অটোমেটিক কিন্তু এটা পূরণ হয়ে যেত যদি আন্তরিকতা থাকতো। প্রকৃত আন্তরিকতার অভাবের কারণে হচ্ছে, এবং হয়তোবা এমনও হতে পারে যে বিগত সরকার চাই না যে হচ্ছে এটার কোনো সমাধান হোক, সে কারণে হয়তোবা সেটাকে হচ্ছে এভাবে ঝুলিয়ে রেখে হচ্ছে আজকে এত বছর 2 যুগের বেশি সময় ধরে হচ্ছে এটাকে রাখা। আমাদের এই যে বিগত সরকারের কথা আসছে বারবার, কিন্তু 25 বছরের টাইমলাইন যদি ধরি, যে 17 বছর বা 16 বছর, তার সাথে কিন্তু আরো 9 বছর বা 8 বছরের হিসাব আছে। সেই সময়টাতেও কিন্তু আমার বিগত আওয়ামী লীগ সরকার যদি বলি, তার আগে বিএনপি সরকার ছিল, তার আগে আবার একটা আওয়ামী লীগ সরকার ছিল, এবং এখন আবার একটা বিএনপি সরকার।
তার মানে হচ্ছে এই দুটি যদি সরকার আমি বলি, এই দুটি সরকার কিন্তু আসলে হচ্ছে 4 দফায় কিন্তু আসলে হচ্ছে পিরিয়ডটা পাচ্ছে বা পেয়েছে। তো সেক্ষেত্রে আসলে কোন আমলে আপনি বলবেন যে একটু অগ্রসর হওয়ার টেন্ডেন্সি তৈরি হয়েছে, বা এরকম কোনো চিহ্ন কি আপনি দেখেছেন কিনা এটা কি মানে ভূমি বিরোধ নিষ্পত্তি ভূমি বিরোধের নিষ্পত্তির ক্ষেত্রে? যদি কমিশনের কথা বলি তাহলে তো হচ্ছে আমাদেরকে হচ্ছে চুক্তির পরে ধরতে হবে। আর পার্বত্য সমস্যার কথা তো আপনার জানাই আছে যে এটা মানে দীর্ঘদিনে একটা সমস্যা, স্বাধীনতার পর থেকে এই সমস্যা। এই সমস্যা সমাধানের জন্য কিন্তু বিএনপি তৎকালীন সময়ে বিএনপি সরকারও কিন্তু উদ্যোগ মানে গ্রহণ করেছিল, হয়তো বা তারা সেভাবে উদ্যোগটাকে এগিয়ে নিতে পারেনি। যদি বলি হচ্ছে 1991 সাল থেকে, হ্যাঁ 1991 থেকে 96 পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল। তারা মানে বেশ কয়েক দফা হচ্ছে বৈঠক করেছিল তৎকালীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সাথে, হয়তো সেটা সেভাবে এগিয়ে যায়নি। পরবর্তীতে হচ্ছে 1996 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, তখন হচ্ছে আমরা তো সবাই জানি এবং দুনিয়া সবাই জানে যে 1997 সালের 2 ডিসেম্বর চুক্তি হয়েছিল। তো এর প্রেক্ষিতেই তো হচ্ছে ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন। যদি এর মানে কমিশন গঠন হয়, এরপর আবার 2001 সালে বিএনপি ক্ষমতায় আসে এবং এক টার্ম ছিল, তখনও কিন্তু আসলে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। এরপরে হচ্ছে আপনার টানা 3 টার্ম হচ্ছে আওয়ামী লীগ ছিল। তো প্রথম দিকে যদি আমরা বলি হচ্ছে বিএনপি তখন যে কথাটা বলেছিল যে হচ্ছে এটা আওয়ামী লীগ সরকার করেছিল, তারা এই চুক্তি মানে না, সে কারণে তাদের মধ্যে একটা হয়তো গরিমসি ভাব ছিল। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসেও কিন্তু করেনি এই মানে চুক্তি বাস্তবায়ন তো করেনি, একই সাথে হচ্ছে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনকে হচ্ছে গতিশীল করার বা একটা মানে সমাধানের পর্যায়ে নিয়ে যাওয়ার সে চেষ্টা আদৌ তারা করেনি। এই যে আমরা যদি রিসেন্ট টাইমের দিকে যদি তাকাই, যে আমাদের সামনে একটা স্থানীয় সরকার নির্বাচন আছে, আপনি স্থানীয় সরকার সংস্কার কমিশনের ছিলেন, তো সেই জায়গায় এই যে আমরা জানি যে হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বলি বা এই অংশ যদি বলি, সেখানকার স্থানীয় প্রশাসনের ক্ষেত্রেও এক ধরনের প্রস্তাব আছে। সে প্রস্তাব কি আছে এবং কতটুকু আসলে সম্মত বা কতটুকু আশা দেখছেন এটার ক্ষেত্রে, এই প্রস্তাব বাস্তবায়নের ক্ষেত্রে? আমরা যখন স্থানীয় সরকার সংস্কার কমিশনের কাজ করি, সারা দেশের স্থানীয় সরকার নিয়ে তো হচ্ছে আমাদের মূলত কাজ ছিল। আর তিন পার্বত্য জেলার ক্ষেত্রে যে জিনিসটা আলাদা সেটা হচ্ছে যে পার্বত্য জেলা পরিষদ যেটা আছে, একই সাথে হচ্ছে আঞ্চলিক পরিষদ আছে, যার কারণে হচ্ছে এটা একটু সম্পূর্ণ মানে একটু ভিন্ন, যে সমতল থেকে মানে 61 জেলার থেকে একটু ভিন্ন। কিন্তু তারপরে হচ্ছে আমরা একটা সার্বিকভাবে যে প্রস্তাব ছিল আমাদের স্থানীয় সরকার সংস্কার থেকে, সেটা হচ্ছে দেখেন আমাদের নির্বাচনগুলো হয় হচ্ছে এক এক সময় এক একটা। ইউপি নির্বাচন হলো, সেটাও মানে নানান সময় ধরে হয় সারা দেশে। তারপর হচ্ছে পৌরসভা, সিটি কর্পোরেশন, তারপর উপজেলা। তো যার কারণে দেখা গেল হচ্ছে বছরের অধিকাংশ মানে বিশাল একটা সময় কিন্তু শুধুমাত্র নির্বাচনের সময়টা নিয়ে এই নির্বাচন, যার কারণে হচ্ছে কি মানে একটা সরকার বা রাষ্ট্রের কি বিশাল একটা অঙ্ক হচ্ছে চলে যেত, মানে ব্যয়টা অনেক বেড়ে যেত। হ্যাঁ, তো সে কারণে আমাদের স্থানীয় সরকার সংস্কার কমিশন থেকে যে প্রস্তাবটা ছিল সেটা হচ্ছে মানে একীভূত আইনের মাধ্যমে যদি একই সময় একসঙ্গে যদি হয়, তাহলে হচ্ছে সময়টা যেমন বাঁচে তেমনি ভাবে হচ্ছে ব্যয় অনেক সংকোচন করা সম্ভব। এ কারণে আমাদের ওইটা একটা প্রস্তাব ছিল। এরপরে ছিল হচ্ছে এই আপনার নারী যে সদস্য, বিশেষ করে ইউনিয়ন পরিষদ, পৌরসভার ক্ষেত্রে, হ্যাঁ সেটা হচ্ছে এখন তারা নারীরা সংরক্ষিত আসনে থাকে মূলত। নারী আসন আলাদা, নারী আসন আলাদা, এবং তিনটা ওয়ার্ড মিলে হচ্ছে একজন নারী। তো বাহ্যিকভাবে দেখে মনে হবে হচ্ছে নারী খুবই এম্পাওয়ার্ড, 3টা ওয়ার্ড তার আন্ডারে। হ্যাঁ, কিন্তু যেটা প্রকৃত সত্য এবং খুব দুর্বল একটা দিক, সেটা হচ্ছে আসলে নারীর এখানে কোনো ক্ষমতার জায়গা নেই। কারণ 3 ওয়ার্ডে 3 পুরুষ সদস্য থাকাতে হচ্ছে কি নারী আসলে তার সেবা করার মানে জনগণের সাথে যে একটা সেবামূলক যে সে কার্যক্রম পরিচালনা করবে সেই সুযোগ তাকে দেয়া হয় না, যার কারণে পরিষদ সভাতেও তো আসলে হচ্ছে মেজরিটির কোশ্চেনে বার্গেনিং ক্যাপাসিটি কমে যাওয়া। হ্যাঁ, সেটা তো আমাদের দিক থেকে যেটা প্রস্তাব ছিল সেটা হচ্ছে ঘূর্ণায়মান পদ্ধতিতে হচ্ছে নারীরা
অংশ নেবে, মানে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে অংশগ্রহণ করবে। সেটা হচ্ছে এরকম হবে আপনার, আমরা যদি 9টা ওয়ার্ড ধরি তাহলে হচ্ছে 1, 2, 3 এই 3টা ওয়ার্ড হচ্ছে এই মানে এই টার্মের জন্য শুধু নারীরা এখানে প্রতিদ্বন্দ্বিতা করবে। তারপরে টার্মে যাবে হচ্ছে আবার মানে 4, 5, 6, হ্যাঁ এভাবে আর কি। তো আমরা এই প্রস্তাবটা দিয়েছি যাতে হচ্ছে নারীর যে ক্ষমতায়নের জায়গা এবং তাকে যে হচ্ছে ভোটারের কাছাকাছি বা জনগণের কাছাকাছি গিয়ে তার, কারণ নারী হচ্ছে বর্তমান সময়ে যে প্রেক্ষাপটে যে সিস্টেমে হচ্ছে তারা পরিষদগুলোতে কাজ করে, তারা আসলে হচ্ছে তারা তাদের মেধা বিকাশ করার বা মেধা যাচাই করারও কোনো সুযোগ পায় না। কারণ সম্পূর্ণ হচ্ছে সব কিছু সিদ্ধান্ত গ্রহণ থেকে শুরু করে সব কিছু নির্ভর করে হচ্ছে পুরুষ যে সদস্য থাকে তারাই সিদ্ধান্ত গ্রহণ করে এবং তারাই চাপিয়ে দেয় নারী সদস্যের প্রতি, যার কারণে হচ্ছে আমরা ওই ঘূর্ণায়মান পদ্ধতি। আর থার্ড যেটা করেছি সেটা হচ্ছে আমরা যে পরিষদগুলোতে যে স্থায়ী যে কমিটি, ওই স্থায়ী কমিটিগুলোতে হচ্ছে নারী প্রধান মানে স্থায়ী কমিটি, যাতে হচ্ছে নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত হয় এবং হচ্ছে একটা সিদ্ধান্ত গ্রহণে হচ্ছে নারী সরাসরি অংশগ্রহণের সুযোগ থাকে এই বিষয়গুলো। আর যদি পার্বত্য চট্টগ্রামের ক্ষেত্রে বলেন, পার্বত্য চট্টগ্রামেও তো হচ্ছে আপনার ইউনিয়ন পরিষদ, পৌরসভা এবং উপজেলা পরিষদ সারা দেশে যেভাবে হয় ঠিক ওভাবেই হয়, একই পদ্ধতিতে হয়। তো আমরা মানে সারা বাংলাদেশের জন্য সেটা করেছিলাম। কিন্তু জেলা পরিষদ জেলা পরিষদ হচ্ছে আপনি তো জানেন যে হচ্ছে 1989 সালে প্রথম জেলা পরিষদ নির্বাচন হয়, এরপর থেকে আর কখনো জেলা পরিষদ নির্বাচন হয়নি। তো ওই হিসেবে আজকে আমরা কত বছর প্রায় 3.5 দশক ধরে হচ্ছে সেখানে কোনো ইলেকশন হচ্ছে, নির্বাচন হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমাদের যে প্রস্তাবনাটা ছিল, এখানে একটা কথা আপনার জানা দরকার বা জানেন হয়তোবা, সেটা হচ্ছে 97 সালে পার্বত্য চুক্তি মোতাবেক পার্বত্য জেলা পরিষদের নির্বাচন হতে হবে হচ্ছে ওখানকার স্থায়ী বাসিন্দাদের ভোটার তালিকার ভিত্তিতে। কিন্তু সেটা হচ্ছে পার্বত্য চুক্তি সম্পাদনের আজকে প্রায় 3 দশক হতে যাচ্ছে, এর মধ্যে এখনো পর্যন্ত সেটা হয়নি, যেটা মানে যার কারণে হচ্ছে ওই দাবির প্রেক্ষিতে মানে চুক্তির তো একটা অংশ হচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি আর বাংলাদেশ সরকার। তো পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এখনো পর্যন্ত ওই ভোটার তালিকা না হওয়াতে হচ্ছে এটা মানে তারা, কিন্তু সেখানে তো অন্য নির্বাচনগুলো ঠিকই হচ্ছে, হ্যাঁ অন্য নির্বাচনগুলো হচ্ছে, কিন্তু জেলা পরিষদের ক্ষেত্রে সেটা আটকে আছে। তো আমাদের সংস্কার কমিশনের দিক থেকে হচ্ছে আমাদের যেটা একটা প্রস্তাবনা ছিল সেটা হচ্ছে যেহেতু এত 3 দশক ধরে বা 3.5 দশক ধরে ভোটার তালিকা এখনো তৈরি হয়নি, তা আর এভাবে তো হচ্ছে আপনার এই মানে বছরের পর বছর ধরে হচ্ছে অনির্বাচিত সরকার দ্বারা একটা পরিষদ পরিচালনা করতে গেলে হচ্ছে ওই পরিষদ মানে একসময় হচ্ছে আসলে কার্যকারিতা হারিয়ে ফেলবে। মানে এই পরিষদকে হচ্ছে মানে আসলে কার্যকর করে রাখার জন্য প্রকৃত অর্থে আমাদের একটা প্রস্তাবনা ছিল, সেটা হচ্ছে যে ভোটাররা আছে বর্তমান যে চলমান জাতীয় নির্বাচন, তারপর আপনার স্থানীয় সরকার বলতে আমরা এখানে হচ্ছে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, হ্যাঁ 4টা নির্বাচন যেহেতু হচ্ছে, তাহলে হচ্ছে চুক্তিটারও হচ্ছে একটা বহাল থাকলো চুক্তির মানে মোতাবেক। সেটা হচ্ছে যেহেতু একটা জেলা পরিষদের সদস্য হচ্ছে আপনার 33 জন, তো এর মধ্যে জনসংখ্যা অনুযায়ী হচ্ছে সংখ্যা আছে, বাঙালি সংখ্যা কত থাকবে সদস্য, তারপর স্থানীয় পাহাড়ি মানে ভিন্ন ভিন্ন যে জাতিসত্তারা আছে তাদের যে সংখ্যাটা। তো আমাদের প্রস্তাবনা ছিল বাঙালি ভোটাররা হচ্ছে বাঙালি সদস্যদের নির্বাচিত করবেন, যদি ধরি হচ্ছে চাকমা ভোটাররা হচ্ছে চাকমা, মারমা ভোটাররা হচ্ছে মারমাদের বা অন্যান্য যে জাতিসত্তাগুলো রয়েছে তারা তাদের সেই জাতিসত্তার প্রতিনিধিদের নির্বাচিত করবে। আমাদের এরকম একটা প্রস্তাবনা ছিল, কিন্তু আদতে দেখা যাচ্ছে আমরা যে স্থানীয় সরকার সংস্কার কমিশন থেকে যে প্রস্তাবনাগুলো দিয়েছি, সার্বিকভাবে যে প্রস্তাবনা এবং পার্বত্য চট্টগ্রামের ক্ষেত্রে যে প্রস্তাবনা, সেই সব প্রস্তাবনাগুলো আদৌ বাস্তবায়নের মুখ বা আদৌ
মানে কনসিডারেশনের মধ্যে আসছে কিনা সেটা হচ্ছে দেখার বিষয়। সেটাই একটা বড় প্রশ্ন হয়ে গেছে। সেটাই। আমরা এই যে রিসেন্ট টাইমে আমরা রেইনবো নেশনের প্রধানমন্ত্রীর যে প্রতিশ্রুতি বা প্রত্যয় সেটার কথা বললাম, কিন্তু আমরা রিসেন্ট টাইমে একটা বিষয় দেখলাম যে আমরা জানি যে বিশেষত পার্বত্য চট্টগ্রাম এলাকা বা পার্বত্য চট্টগ্রাম অঞ্চলেই আসলে যে বিশেষ অনুমতি নিয়ে বিদেশি কেউ যদি যেতে চায় তাহলে বিশেষ অনুমতি নিয়ে যেতে হয়। এবং একটা ঘটনা খুব আলোচনায় এসেছিল যে আন্তর্জাতিক শ্রম সংস্থার 2 জন প্রতিনিধি যাবার কথা ছিল বান্দরবান এবং রাঙামাটিতে, এবং সেখানে কৃষি এবং পর্যটন খাত আসলে তারা পরিদর্শন করে সেই অনুযায়ী, এবং এটা পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেই আসলে যাওয়ার চেষ্টা তারা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত যেতে পারেনি। তো সেক্ষেত্রে এই যে বাধাটা, আমরা তো বাধাটা এখনো মানে এটা কি নতুন সরকারের মাত্র 6 মাসের ভেতরে ঘটার কারণে তৎপর হয়ে উঠতে পারেনি বা বিষয়টার মীমাংসার দিকে যেতে পারেনি, নাকি এইটা কোনো কিছু যে কোনো কিছুই বদলাবে না এই ধরনের কোনো আসলে বাজে ইঙ্গিত দিচ্ছে? এই প্রশ্নের ক্ষেত্রে আমাদেরকে একটু পেছনে যেতে হবে। সেটা হচ্ছে মানে আমি তো শুরুতেই বলেছি যে বিগত সরকার আদিবাসী শব্দটাও ব্যবহার করতে দিত না। তারা ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন 2010 নামে একটা আইন করে আদিবাসী শব্দটাকে পুরোপুরি বিলুপ্ত করে ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে, মানে এদেশে যারা আদিবাসী আছে তাদেরকে সেভাবে একটা পরিচয়ের একটা জায়গা করে দিয়েছিল, যেটা আদিবাসীরা আসলে মানে মেনে নেয়নি কখনো। এটা এক ধরনের অপমানজনক একটা শব্দ যে ক্ষুদ্র নৃগোষ্ঠী এই শব্দটা। তো 24-এর গণ আন্দোলনের পরে যদি আমরা দেখি, অন্তর্বর্তীকালীন সরকারও কিন্তু পূর্বের সরকারের এই সমস্ত নীতি এবং যে আদেশগুলো সেখান থেকে সরে আসে নাই। বিভিন্ন মানে প্রায় অন্যান্য দিকগুলো অনেক কিছু বাদ দেয়া হলেও এবং পরিবর্তন সংশোধন করা হলেও এই জায়গায় আদিবাসীদের বেলায় অন্তর্ভুক্তিমূলক বলা হয়েছিল, এই বেলায় কিন্তু কোনো পরিবর্তন দেখিনি। ঠিক একইভাবে আমরা এখনো, যেহেতু বর্তমান বিএনপি সরকার মাত্র 6 মাস হতে যাচ্ছে এখনো, তো তারা এই বিষয়ে এখনো হাত দেয়নি। তো রেইনবো নেশন যদি এই বিষয়গুলো যদি অব্যাহত থাকে, রেইনবো নেশন আসলে গঠন করা সম্ভব না। কারণ আমরা অতীতের কল্পনায় থেকে যাবে। কারণ আমরা অতীতে দেখেছি কখনো আমরা বৈচিত্র্যতাকে মেনে নিইনি। আমরা সবসময় একটা আধিপত্য বজায় রাখার একটা মানে এই যে বাঙালি জাত্যাভিমান, এই জাত্যাভিমানটাকে আমরা সবসময় আদিবাসীদের মেজরিটির যে একটা এটা চাপিয়ে দেওয়ার যে প্রবণতা, তাহলে আমরা পূর্বের যে আইন বা যে আদেশ, সরকারি যে নিষেধাজ্ঞা, সেগুলো যদি অব্যাহত থাকে এবং ওগুলো যদি ভবিষ্যতে রাখা হয়, তাহলে রেইনবো নেশনের যে স্বপ্ন দেখছি ওই স্বপ্ন কখনো বাস্তবায়ন সম্ভব না। একটা তো আমাদের পাহাড়ি জনগোষ্ঠী, সেখানে সবচেয়ে বেশি আমাদের আদিবাসী জনগোষ্ঠী আছে বিভিন্ন জাতির। তো আমাদের সমতলেও একটা বড় অংশ বাস করেন, যেমন মধুপুরে আছেন মান্দিরা বা কারোরা, তারা আছেন। সেখানে ভূমির বিরোধ কিন্তু সেখানেও আছে, দখলের অভিযোগ আমরা প্রায়শই শুনি। এমনকি আমরা অভয়ারণ্য ঘোষণা করে রাষ্ট্রীয় তরফ থেকে বা সংরক্ষিত বনাঞ্চল, বন মামলা বলে একটা টার্ম কিন্তু চলে এসেছে। এটা মোটামুটি রেগুলার, যে দেখা যায় যে এটা হতে পারে মধুপুরে, হতে পারে সাঁওতাল অধ্যুষিত উত্তরবঙ্গের কোনো অঞ্চলে, যে কোনো জায়গাতেই আমরা এই ধরনের বিষয়গুলো দেখি। এই যে বন মামলা, এই বন মামলার বিষয়টা আসলে কি, মানে এইটা সংক্ষুব্ধ হয়ে কেউ মামলা রুজু করছে, নাকি রাষ্ট্র নিজে থেকেই মামলা রুজু করছে? আমরা কাঠ কাটার মামলা দেখি, প্রচুর কাঠ কেটে নিয়ে যাচ্ছে, বন উজাড় করছে, অথচ আমরা সুন্দরবন উজাড় হতে দেখি প্রতিনিয়ত। তো এই যে বিষয়টা, এইটার আসলে মীমাংসা আসলে কিভাবে হবে? সবকিছুর মীমাংসা আপনার আন্তরিকতা। এইটা বলতে গেলে আপনার পেছনে তো আমাদের অবশ্যই যেতে হবে। বনের সাথে আদিবাসীদের একটা নিবিড় সম্পর্ক, সেটা আপনার মানে আপনি জানেন, সবাই জানে। এবং আদিবাসীদের জীবন ধারাটাই কিন্তু বন নির্ভর, প্রকৃতির নির্ভর। তো বন কিভাবে সংরক্ষণ করতে হয়, এবং সে যদি গাছ কাটেও, একটা গাছ কেটে সে পরবর্তীতে ওই গাছের পরিবর্তে তাকে কি করতে হবে, সেটা কিন্তু তার ওই আদিবাসী জ্ঞানটা কিন্তু তার আছে, যেটা বংশ পরম্পরায় সে ওই জ্ঞান লাভ করে আসছে। এই জ্ঞানের মাধ্যমে কিন্তু তারা বন সংরক্ষণ করে আসছে।
তো মধুপুরের ক্ষেত্রে, সেটা পার্বত্য চট্টগ্রামের ক্ষেত্রে হয়, আমি মধুপুর বা সমতলের বিষয়টা এ কারণে বলছি, মধুপুরে মানে মধুপুর অঞ্চলে আপনার দেখেন গারোরা হচ্ছে এই, বনাঞ্চলে থাকে। এখন আপনি তাদেরকে কোনো ধরনের একটা আদেশ বা কোনো ধরনের একটা নোটিশ না দিয়ে আপনি আপনার মতো করে মানে রিজার্ভ ফরেস্ট বলে হচ্ছে বা অধিগ্রহণের জন্য আপনি একটা নোটিশ দিয়ে দিলেন। আপনি একবার মানে সার্ভে করেছেন কিনা সে স্থানীয়রা জানলোও না যে সার্ভে মানে এই এত এত মানে একরের মধ্যে, এতশো একরের মধ্যে কতটা গ্রাম আছে, কতটা পরিবার আছে, তাদের জন্য আমি বিকল্প কী ব্যবস্থা, সরকারিভাবে কী বিকল্প ব্যবস্থা নেওয়া হবে, সেগুলো কিন্তু কিছুই আপনি বলছেন না। শুধুমাত্র অধিগ্রহণ, আপনার মতো করে অধিগ্রহণ করে হচ্ছে সরকার যারা বনবাসী বলবো আমি, যেহেতু তারা বনের এলাকায় বসবাস করে, বনবাসীকে আপনি জানিয়ে দিলেন হচ্ছে এইটা রিজার্ভ ফরেস্টের আওতায়, তোমরা এখানে থাকতে পারবে, বসে কাগজে কলমে, হ্যাঁ কাগজে কলমে, হ্যাঁ এইটা হচ্ছে, এটা শুধুমাত্র আপনার মধুপুরের ক্ষেত্রে না, আপনি খাসিয়াপুঞ্জিতে যান, পানপুঞ্জিতে যান, মানে নাহার গার্ডেন, টি গার্ডেন যান, সব ক্ষেত্রে একই ধরনের কাজগুলো চলছে। তো এইটা হচ্ছে এক ধরনের মানে দুর্বলের প্রতি যে একটা নিপীড়ন, যে মানে যে একটা নিপীড়নের একটা অংশ। হ্যাঁ, তো আপনি কাউকে উচ্ছেদ করার আগে তাকে নোটিশ দিলেন না এবং তার বিকল্প চিন্তা করলেন না। আপনি ফুটপাত থেকে তুলে দেওয়ার ক্ষেত্রে যে হোকারদের ক্ষেত্রে আমরা যেটা দেখি, অন্তত সবার একটা দাবি দেওয়া আসে যে বিকল্প তাদের কি হতে পারে, তাদের বিকল্প মার্কেট কোথায় হতে পারে, বা তারা বিকল্প কি পেশা নিতে পারে, একটা চিন্তার জায়গা তৈরি হয় এবং হচ্ছে দাবি দেওয়া ওঠে। কিন্তু আদিবাসীদের বেলা হচ্ছে সবসময় এই বিষয়গুলো উচ্চ থেকে যায়, যে এই বিষয়গুলো ভাবা হয় না, নোটিশ দিয়ে যেন খালাস সরকার। এবং এই যে আমি একদম শেষ দিকে আমি একটু যদি বলি যে আপনার দৃষ্টিতে, আপনি তো অনেক দিন ধরে দেখছেন বাংলাদেশের কেন্দ্র কি করছে, মুখে কি যা বলছে তা বাস্তবে কতটুকু করছে, এটার পাশাপাশি সাধারণ জনগোষ্ঠী, বাঙালি জনগোষ্ঠী মেজরিটির পাওয়ার দেখানোর যে বিষয়টা, সেটা তো একরকম হচ্ছে ভূমি দখল বা পীড়ন করা বা হচ্ছে উচ্ছেদের সময় যাওয়া, উচ্ছেদ করে দেওয়া, এই ধরনের জায়গা। আরেকটা আমরা খুবই অভাবিত বিষয় আমরা দেখলাম, বিশেষত গেল 2 বছর অন্তর্বর্তী সরকারের পিরিয়ডটাতে আমরা দেখলাম যে সেই সময়টাতে আমরা সোশ্যাল মিডিয়াতে বিশেষত এক ধরনের ঘৃণার চাষ দেখলাম, প্রচুর ঘৃণা ছড়ানো হচ্ছে, যেটা এর আগে আসলে এইভাবে আমরা দেখিনি। আমরা অনেক মানে বিস্মিত হয়েছে যে এটা কিভাবে হয়। হ্যাঁ, সাধারণত দেখা গেছে কেউ আক্রান্ত হলে তার পক্ষাবলম্বন করে সোশ্যাল মিডিয়াতে অনেক সবচেয়ে বেশি সাউন্ডটা থাকে সেটা। কিন্তু আমরা যখন দেখলাম যে বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ বা বিভিন্ন বিবাদের মধ্যে, সেখানে আমরা দেখলাম যে এক ধরনের ঘৃণা ছড়ানো হচ্ছে আদিবাসীদের এগেনস্টে, ভিন্ন জাতিসত্তা যারা আছেন, ভিন্ন ভাষাগোষ্ঠী যারা আছেন, তাদের বিষয়ে এক ধরনের ঘৃণা ছড়ানো হচ্ছে। এই ঘৃণা কি আমাদের মধ্যে পুরো সোসাইটিতে বাড়ছে? এই জিনিসটা হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ঘৃণার একটা যে বিস্ফোরণ, যেটা সেটা হচ্ছে আপনার 24শে গণ অভ্যুত্থানের পরেই হচ্ছে আরো বেশি চোখে মানে একদম আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার মতো হচ্ছে, হ্যাঁ দৃশ্যমান বেশি হলো। সেটা হচ্ছে আপনার দেখেন ওই যে একটা গ্রাফিটি নিয়ে, কারণ 24-এর আন্দোলনে তো আমাদের আদিবাসী খুবই সরব উপস্থিতি, সবার জোরালো উপস্থিতি ছিল। আপনার 6 মাস না যেতে কিভাবে আমি ভুলে যাই যে এত কিভাবে আমি আরেকটা মানে আমার যদি আমি বলি আমার রাস্তার মানে এই যে রাজপথে যে সহযোদ্ধা ছিল আমার, যে আমরা যে মুক্তির কাঁধে কাঁধ মিলে যে আমরা একটা মুক্তির যে একটা স্বপ্ন দেখেছিলাম, আমি 6 মাস না যেতে কিভাবে তার বিরুদ্ধে এতটা ঘৃণা করতে পারে। তো এই ঘৃণার জায়গাটা হচ্ছে কিভাবে হলো, এটা হচ্ছে আসলে আজকে একদিনে না। হ্যাঁ, কারণ সে ওই সংস্কৃতির মধ্যে বেড়ে উঠছে, সে এই সংস্কৃতির মধ্যে বেড়ে উঠেছে দেখে হচ্ছে তার মধ্যে হচ্ছে হয়তো প্রয়োজনের সময় সে আদিবাসী সহযোদ্ধাদের সহযোগিতা নিয়েছে, কিন্তু যেই না হচ্ছে তার একটা মানে এই মোক্ষম একটা জায়গা বা দাঁড়ানোর একটা জায়গা তৈরি হলো, তখনই হচ্ছে সে সাথে সাথে তার দৃষ্টিটা হচ্ছে অন্যদিকে নিল। যে তার বেড়ে ওঠাটা যে মানে আদিবাসীদের প্রতি বা দুর্বল যে সমস্ত জাতি মানে সম্প্রদায়, জাতি বলি বা সম্প্রদায় বলি, তাদের
প্রতি যে একটা ঘৃণার যে একটা চর্চা, যে ঘৃণার যে একটা সংস্কৃতি ছিল, সে এর মধ্যে বেড়ে ওঠাতে হচ্ছে সে ওখান থেকে বের হতে পারেনি। তো সে কারণে আমি মনে করি হচ্ছে এই পরিবর্তনটার জন্য যে এই যে ঘৃণার মানে চর্চা, এখান থেকে বের হওয়ার জন্য সবচেয়ে বড় দরকার হচ্ছে দৃষ্টিভঙ্গি পাল্টানো। আমি কেন সবসময় বলি ওরা, ওরা মানে আদিবাসীরা, আমি, তার মানে হচ্ছে আপনি অটোমেটিক তাকে হচ্ছে আলাদা করে দিচ্ছেন। আমরা তারা, আমি হ্যাঁ, সে। আমরা তারা, হ্যাঁ আমি সে, এই যে এই বিষয়গুলো আপনার এই জায়গায় হচ্ছে দৃষ্টিভঙ্গি পরিবর্তন না হলে ঘৃণার জায়গাটা হচ্ছে তার যতই বাহ্যিকভাবে যাই দেখাক না কেন, অন্তরে কিন্তু তার ঘৃণার জায়গাটা থেকে যাবে। তাই আগে হচ্ছে অন্তর থেকে তার দৃষ্টিভঙ্গিটা পাল্টাতে হবে। কিন্তু আমরা তো এই যে আমি যদি একদম সামনে যদি উদাহরণ বলি, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আমরা করলাম। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট করে এক ধরনের উদ্যোগও কিছু কিছু ছিল যে মাতৃভাষায় শিক্ষা, কারণ শিশু প্রথম শিখবে মাতৃভাষা থেকে। তো সেক্ষেত্রে তো এক ধরনের বার্তা তো যাওয়ার কথা সোসাইটির কাছে যে আমরা আসলে সবাই মিলে এক, আমরা কেউ কারো থেকে আলাদা নই, আমরা বিভিন্ন রকম হতে পারি, কিন্তু ওই পৃথকীকরণ আমি সে বা এই বর্গে ফেলার আসলে সুযোগটি নেই। তো সেই জায়গায় এত কিছু করে একটা ভবনই কি শুধু হলো না, সেটার কোনো চর্চা কি নেই একদমই? দেখেন, এই মানে বাংলা ভাষার জন্য হচ্ছে এই আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট গঠন হলো। এখন আপনি যদি দেখেন হচ্ছে বাংলাদেশের যে স্বাধীন একটা রাষ্ট্র, এটাও কিন্তু ভাষার জায়গা থেকে 52 থেকেই কিন্তু এটা একটা মানে হ্যাঁ বীজটা তো হচ্ছে 52 থেকে শুরু হয়েছিল। এখন সেই জাতি যদি হচ্ছে ভাষাটাকে যদি হচ্ছে মানে গুরুত্ব না দেয়, আমি যদি যেই ভাষার জন্য আমাকে রক্ত দিতে হয়েছে, আমি যদি আরেকজনের মায়ের ভাষাকে যদি আমি গুরুত্ব না দিই বা তাকে যদি আমি সম্মানটা না করি, তাহলে সে কীভাবে অগ্রসর হবে? আর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কথা বলছেন, তারা হচ্ছে এত বছর ধরে আসলে বড় ধরনের কোনো কাজ করতে পারেনি। যদি কাজ বলি সেটা হচ্ছে একটা ভাষা নৃবৈজ্ঞানিক ভাষা সমীক্ষা নামে একটা গবেষণা করেছে, খুব বড় ধরনের একটা গবেষণা। যে গবেষণায় হচ্ছে তারা পেয়েছে বাংলাদেশে হচ্ছে বোধহয় 40টির মতো ভাষা পাওয়া গেছে, 40টির মতো, ঠিক আমার একজ্যাক্ট শব্দটা মনে নেই। তো যদি তাই হয়, আর ওইদিকে যে একটু আগে বললাম ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইনে 50টি জাতিসত্তা আছে স্বীকৃত আইনগতভাবে, আর আন্তর্জাতিক মাতৃভাষা পেয়েছে হচ্ছে 40টা ভাষা, তার মানে 10টা জাতি অটোমেটিক এখনো অলরেডি তারা হচ্ছে বোবা জাতিতে পরিণত হয়ে গেছে, তাদের ভাষা হারিয়ে ফেলেছে। তো আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কি উচিত নয় যে 10টা ভাষা হারিয়ে গেছে, কিভাবে হারিয়ে গেল সেটা কারণ খুঁজে বের করা, যদি পুনরুদ্ধার করা সম্ভব হয়, মানে করা যদি সম্ভব হয় উদ্যোগ নেওয়া, আর যদি একান্তই যদি পুনরুদ্ধার করা সম্ভব না হয়, তাহলে আরও এই 40টার মধ্যে আরও অনেক ভাষা হচ্ছে বিপন্ন আছে, সেই বিপন্ন ভাষাগুলো কীভাবে টিকিয়ে রাখা যায়, কীভাবে সংরক্ষণ রাখা যায়, এই বিষয়গুলো উদ্যোগ নেওয়া দরকার। আমরা কি আমি কি আমরা শুনেছি যে ওই নৃবৈজ্ঞানিক ভাষা গবেষণা ছাড়া আর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কোনো বড় ধরনের উদ্যোগ গ্রহণ করেছে? এই যে মাতৃভাষায় পাঠদান, শিক্ষাদান, হ্যাঁ, এইটার ক্ষেত্রেও হচ্ছে একটা শুভঙ্করের ফাঁকি আছে। আমরা খুব উল্লসিত হচ্ছে 5টা মাতৃভাষা, আদিবাসীদের মাতৃভাষায় শিশুরা প্রাক প্রাথমিক শিক্ষা পাবে। আমি বই ছাপিয়ে দিলাম, সরকার বই ছাপিয়ে দিল, আমরা খুব খুশি। বইগুলো যখন স্কুলে গেল, বিতরণ হলো, শিক্ষকরাই তো ওই বইগুলো পড়তে পারেন না। কেন পারেন না? কারণ হচ্ছে শিক্ষকরাই তো হচ্ছে কখনো ওই যে মাতৃভাষা শিক্ষার সুযোগ পায়নি। সে কিভাবে? শিক্ষককে এখন দোষারোপ করে কোনো লাভ নেই, কারণ আপনার শিক্ষকদের কোনো প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হয়নি না। রাষ্ট্র কখনো তাকে হচ্ছে, সে আদিবাসী শিক্ষক হলেও, আদিবাসী শিক্ষার্থী হলে তাকে কখনো মাতৃভাষায় মানে শিক্ষার সুযোগটা করে দেয়নি, যার কারণে সে শিখতে পারে নাই। আর এখন যখন হচ্ছে সে শিক্ষক এবং তার বাচ্চাদেরকে পড়াতে যাবে, এই শিক্ষককে তো আগে প্রশিক্ষিত করতে হবে। তো আমি শুধু বই ছাপিয়ে তাকে হচ্ছে ছেড়ে দিলাম শিক্ষক পড়াবে, সেটা তো সম্ভব না। আগে তো শিক্ষককে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। এই দিকগুলো হচ্ছে না ভেবে যদি যখন হচ্ছে কোনো একটা প্রকল্প হাতে নেওয়া হয়, সেটা আসলে টেকসই হয় না। ঠিক যেমন তা হচ্ছে এই 5টা মাতৃভাষায় যখন বই ছাপা হলো, এটা টেকসই হয় নাই সেটা বলবো না, এখন তারা নতুনভাবে এনসিটিভি চিন্তা করছে
এই চাকমা অ্যালফাবেটে যেটা আছে সেটা আবার নিচে আমি বাংলায় লিখবো, তাহলে আমার বিশেষত্ব কি হলো? চাকমা অ্যালফাবেটের নিচে বাংলায় লেখা থাকবে চুচুঙ্গা খা ঘুচুঙ্গা কা, যেটা হচ্ছে আমাদের চাকমা বর্ণমালা। হ্যাঁ, তো আমার তাহলে লাভটা কি হলো? সেই একই তো আমি বাংলা ভাষায় পড়ছি, বাংলা ভাষায় হচ্ছে আমি ওই বর্ণতা না চিনিয়ে হচ্ছে আমি বাংলাটা পড়ে যাচ্ছি। হওয়ার কথা উল্টো, হওয়ার কথা ছিল উল্টো। বাংলা বাক্যটি লেখা থাকবে সেটা চাকমা ভাষায়, হ্যাঁ, চাকমা বর্ণমালা দিয়ে ভাষান্তর করে চাকমা বর্ণমালা দিয়ে লেখা থাকবে, মারমা বর্ণমালা দিয়ে থাকবে, হ্যাঁ, বা ককবরক ভাষায় লেখা থাকবে। দেখ, মানে এই যে এই বিষয়গুলো, তো এই কারণে হচ্ছে অনেক জায়গায় হয় কি যে শুধুমাত্র রাজধানীতে বসে এটা কি অনেকটা তাহলে প্রদর্শনবাদিতার মতো, অবশ্যই, হ্যাঁ, আমরা দেখাচ্ছি যে আমরা অনেক কিছু করছি, আসলে করছি, হ্যাঁ, কিন্তু করছে, উদ্যোগ নিচ্ছে, কিন্তু সেই উদ্যোগগুলো নিতে গেলে হচ্ছে সমন্বিত। এই যে আমাদের অন্তর্ভুক্তির কথা বলছেন, আজকে যদি হচ্ছে ঠিকভাবে ঠিক সময়ে যদি হচ্ছে কিভাবে এই মানে সাস্টেন করা যায় এই উদ্যোগকে, সেটা যদি আগে করতো, এখন করে না সেটা না, দু একজনকে দেখে হয়তো জিজ্ঞেস করে যে কিভাবে হতে পারে, সেই দু একজন, আপনাকে ফিল্ডে গিয়ে অবস্থাটা বুঝতে হবে, বাস্তব অবস্থা বুঝে তারপর হচ্ছে আপনি প্রকল্প গ্রহণ করতে হবে, কি করা দরকার, কি করণীয়। মানে এই প্রকল্পটাকে যদি মানে আমি টেকসই করতে চাই এবং সফল হতে চাই, তাহলে আমার কি সমস্যার মুখোমুখি হতে হবে, সেটা যদি আগে যদি করতাম মাঠ পর্যায়ে, তাহলে আজকে এই সমস্যার মানে মুখোমুখি হতে না, অনেক কিছুই হয়তো সমাধানের দিকে, হ্যাঁ, সমাধানের দিকে যেত। ধন্যবাদ ইলিরা দেওয়ান। আমরা অনেকগুলো প্রসঙ্গ আসলে এলো, এ নিয়ে আরো অনেক লম্বা আলাপ বাকিও রয়ে গেল। প্রসঙ্গগুলোর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে ভূমি বিরোধ নিষ্পত্তি। সেই জায়গা এখনো আসলে অমীমাংসিত রয়ে গেছে। আমরা প্রতিনিয়ত বিভিন্ন সমতল বলি, পার্বত্য অঞ্চল বলি, যেখানে আমাদের আদিবাসী জনগোষ্ঠীরা আছেন, তাদের ভূমি দখলের অভিযোগ বা কখনো কখনো অভিযোগটাও ঠিকমতো আসলে আসছে না, কারণ সেই শব্দটাই আসলে এই কেন্দ্র পর্যন্ত পৌঁছাচ্ছে না। বাঙালি এই ভূমিতে, বাঙালি মেজরিটি বা সংখ্যাগরিষ্ঠ, সেই সংখ্যাগরিষ্ঠতার এক ধরনের চর্চা করে এসে অন্য জাতিগোষ্ঠী, যার সহজাতিগোষ্ঠী, সেই সহজাতিগোষ্ঠীকে পীড়নের পথটাই আসলে এখন পর্যন্ত চলে আসছে। সেক্ষেত্রে রাষ্ট্রের তরফ থেকে বিভিন্ন প্রতিশ্রুতি এসেছে, বিভিন্ন সময় বিভিন্ন প্রত্যয় ঘোষণা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান রেইনবো নেশনের কথা বলেছেন। আমরা প্রত্যাশা করব সেই রেইনবো নেশনের দিকে বাংলাদেশ এগোবে। সত্যি সত্যি প্রত্যেকটি স্থানীয় জ্ঞান এবং প্রত্যেকটি সংস্কৃতি তার স্বাতন্ত্র্য নিয়েই আসলে মাথা উঁচু করে দাঁড়াবে। শিক্ষার ক্ষেত্রে যদি বলি, ভাষার প্রশ্নে যদি বলি, বা ঐতিহ্যের প্রশ্নে যদি বলি, বা ব্যক্তি হিসেবে, নাগরিক হিসেবে অন্য যে কোনো নাগরিকের সমান অধিকার পাওয়ার কথা যদি বলি, এই জায়গার মীমাংসাটা আসলে হতেই হবে। সেই জায়গায় বাংলাদেশ যাবে কতদূর, বা এই সরকার কতদূর নিয়ে যেতে পারবে, আপনি কি মনে করেন জানান চর্চার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের কমেন্ট বক্সে।